ডাক্তার তার বউকে এনে এখানে মার্ডার করেছিল। এখানে আছে পৃথিবীর সবথেকে বিরলতম মমি। সারা পৃথিবীতে টোটাল 24টা মতন আছে, তার মধ্যে আমাদের হিমাচলের কাজা ডিস্ট্রিক্টে এই গিউ মনাস্ট্রিতে একটা আছে। এখানে সবসময় কাছে কর্পূর এবং পারলে অক্সিজেন ক্যানটাও রেখে দেবেন। আর কিছু দূর গেলেই হচ্ছে চায়না, এদিকে খানিকটা গেলেই আর চায়না। তাবো যাওয়ার পথে পুতে লাস্ট পেট্রোল পাম্প পড়বে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার এক অদ্ভুত জার্নি কল্পা থেকে তাবো। কলকাতা থেকে স্পিতি সফরের এটি 4র্থ পর্ব এবং এটা শুধু একটা রোড ট্রিপ নয়, এটা এক অ্যাডভেঞ্চার যেখানে নেচার, কালচার এবং থ্রিল মিলেমিশে এক আনফরগেটেবল এক্সপিরিয়েন্স দিয়েছে। আজ তোমরা দেখবে ভারতের একমাত্র মমি থেকে শুরু করে প্রকৃতির এক আশ্চর্য 12,500 ফিট উচ্চতায় নাকো লেক, আরো কত কি। তো চলো শুরু করা যাক জার্নি। এখানে আমি তোমাদের হোস্ট গাইড অনিশ, তোমরা দেখছো আমার চ্যানেল ট্রাভেল লিমিটলেস। সো লেটস স্টার্ট। কল্পাতে এখন এই সকাল 5:30-6টার সময় টেম্পারেচার কিন্তু রয়েছে এখানে 13 ডিগ্রি। যদিও আমি এরকম হাফ হাতা একটা শার্ট পরে আছি, টি শার্ট পরে আছি, আর ঠান্ডা কিন্তু বেশ ভালোই আছে। শীতকালে কিন্তু এই জায়গাগুলো পুরো বরফে মোড়া থাকে। স্পিতি ট্রিপের বেস্ট টাইম আমি আবারও আপনাদের বলছি, এপ্রিল মাসে যখন খোলে, এপ্রিল, মে, জুনের ফার্স্ট অবধি চলে আসুন, অথবা আবার আসুন বর্ষা চলে গেলে, যেটা সেপ্টেম্বরের লাস্ট, অক্টোবর, নভেম্বর যতদিন খোলা থাকে ততদিন অবধি। আর আমি এই কল্পাতে যেখানে আছি এর সামনে পুরো আপেল বাগানে ভর্তি, মানে যেদিকে যত দূর নজর যাওয়া সম্ভব আপেল, আপেল আর আপেল। এই দেখুন আমি দেখাচ্ছি, এই দেখুন, এই যে শুরু করে এই যে গাছ, এই গাছ সব কিন্তু আপেল, এবং সব ছোট ছোট আপেল হয়ে আছে, কিন্নরি আপেল যেগুলোকে বলে, কিন্নরি সেপ। সেপ্টেম্বর মাসে ফুল ফলন হবে, আপনারা ওই সময় আসেন, আপেল গাছ থেকে আপেল নিয়ে খেতে পারবেন। এই শুরু করে এই সব আপেল গাছ, সব আপেল গাছ। আপেল গাছের মধ্যে কিন্নর কৈলাস পর্বতের সামনে রয়েছি। জীবনে এর থেকে বড় পাওনা কি হতে পারে আমার জানা নেই। তবে ব্রেকফাস্ট পেয়ে গেছি। ব্রেকফাস্টে কি আছে? ডিম পাউরুটি, আর ওদিকে হচ্ছে চা আছে, আর আলু পরোটা চাইলে আলু পরোটাও খাওয়া যাবে। এই খাবার পিছনে এই হচ্ছে ভিউ। ফাইনালি 9টার সময় বেরোলাম কল্পা থেকে। আজকে আমাদের জার্নি ডিস্টেন্স অনেকটাই, আর যেই আমরা বেরোলাম সেই রোদেরও দেখা দিল। কল্পা থেকে বেরিয়ে প্রথম আমাদের সাইট সিন পয়েন্টে আসলাম, এটা হচ্ছে সুইসাইড পয়েন্ট। নামটা শুনেই কেমন থ্রিল হচ্ছে, তাই না? কল্পা থেকে কিছুটা আসলেই এই ডেঞ্জারাস ভিউ পয়েন্ট, এই খাদের গভীরতা এবং নিচে শত্রুজ নদীর নীল সবুজ জল, হৃদয়টা একটু হয়তো কাঁপবে, কিন্তু ভিউটা ওফ, অ্যাবসলিউটলি ব্রেথ টেকিং। এখানে 2 বছর আগে একটা ঘটনাও হয়েছিল, একটা মার্ডার কেস। ডাক্তার তার বউকে এনে এখানে মার্ডার করেছিল। তারপর থেকে ফেন্সিং এটসেট্রা হয়ে যায়। আমরা ছিলাম হচ্ছে ওইখানটাতে হচ্ছে সুইসাইড পয়েন্টের ফেন্সিং, আর এই হচ্ছে পুরো খাঁড়াই। তো এইখানটাতে যদি একটু এদিক ওদিক হয় সোজা। জার্নি শুরু করলাম সুইসাইড পয়েন্ট দেখে। আজ কিন্তু বেশ অনেকগুলো সাইট সিন করবো আমরা। এই পৌঁছলাম কাসাম ব্রিজ ওয়াটারফল। রাস্তার ধার দিয়েই একদম ছোট্ট একটা ব্রিজ, এবং দারুণ গতিতে উপর থেকে পড়ছে এই জলরাশি। লম্বা জার্নিতে অল্প কিছুক্ষণ সময় কাটানোর জন্য কিন্তু বেস্ট জায়গাটা। কল্পা থেকে তাবো এই পথে খেয়াল করবে ভূপ্রকৃতি কিন্তু পাল্টাতে থাকবে ব্যাপকভাবে। সবুজ গাছপালা ভর্তি পাহাড় থেকে একেবারে ধীরে ধীরে রুক্ষ পাহাড় চোখের সামনে আসতে থাকবে দিন দিন। এই যে পরিবর্তন, কি অপূর্ব তা বলে বোঝানো যাবে না। দেখবে আর মনে প্রশ্ন আসবে, এ কোথায় এলাম, এত সুন্দর হতে পারে প্রকৃতি। তাবো যাওয়ার পথে পুতে লাস্ট পেট্রোল পাম্প পড়বে। আপনারা যদি নিজস্ব গাড়ি নিয়ে আসেন তাহলে এখান থেকে রিফিলিং করিয়ে নেবেন। এরপরে নেক্সট পেট্রোল পাম্প কিন্তু আবার সেই কাজাতে। তাবোয়ের রাস্তায় অলমোস্ট 100 কিলোমিটার চলে এসেছি, আর এখন আমরা পৌঁছলাম হচ্ছে খাপ সঙ্গমে।
এই খাপ সঙ্গমে আমরা সতলুজ নদীকে ছেড়ে দেবো। সতলুজ নদীকে ছেড়ে দেবো দিয়ে স্পিতি রিভারের সাথে আমাদের কানেকশন হবে। এটা সতলুজ নদী চায়না থেকে আসছে, ওটা হচ্ছে স্পিতি নদী। আর এই দুই নদীর এখান থেকে মিলন হচ্ছে, এই নদীর এখানে মিলনের স্থল। এই জায়গাটার নাম হচ্ছে খাপ। সাইডে যে সতলুজ নদী যেখান থেকে আসছে, এটা হচ্ছে চায়নার দিক থেকে আসছে। এই সাইডে আর কিছু দূর গেলেই হচ্ছে চায়না, এদিকে খানিকটা গেলেই আর চায়না। খাপসাঙ্গামে নদীর ধারে একটি ছোট্ট সুন্দর ক্যাফে এটি। দুপুরের খাওয়াটা সেদিন এখানেই সেরে নিয়েছিলাম। নাম হচ্ছে ফ্রাইড রাইস, যার প্রাইস 200। এক ফ্রাইড রাইস আর দিও না, আর দিও না, ওরা খেতে পারবে না, ভালো। পিছনে এই যে জায়গাটা, এটা হলো খাপ লুপ। সামনে ছিল হচ্ছে খাপ, যেটা রিভার মিটিং পয়েন্ট দুটো রিভারের। আর এই যে জায়গাটা, এটা খাপ লুপ। এখানে লুপ ওয়াইজ রাস্তাটা অনেকটা এইভাবে 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 ওপরে উঠছে, দেখতে দারুণ লাগছে। দাঁড়িয়ে গেলাম, আপনাদের দেখাচ্ছি। পৌঁছালাম নাকো মনেস্ট্রি। এই নাকো মনেস্ট্রি 1000 প্লাস 12,044 মতন ফিট উচ্চতায় একটি পবিত্র জায়গা। এটা হচ্ছে পার্কিং স্পট। এখানে একটা উইশিং ওয়েলও আছে। যদি আমরা ট্রেক করে ওখানটায় পৌঁছতে পারি, একটু ট্রেক করতে হয়, পৌঁছতে পারি, তাহলে ওখানেও যাব। এখানে সবসময় কাছে কর্পূর এবং পারলে অক্সিজেন ক্যানটাও রেখে দেবেন। শ্বাসকষ্টের প্রবলেম এখানে হালকা হতে পারে। এটা হলো নাকো ওল্ড মনেস্ট্রি। এটি একটি বহু প্রাচীন মনেস্ট্রি। এখানে শান্তি এবং স্পিরিচুয়ালিটির একটা দারুণ ভাইব আছে। আর এই ওল্ড মনেস্ট্রির কাছেই একটা নাকো লেক আছে। এবারে সেই লেকের কাছে যাব। তবে বারবার বলছি, এখানে কিন্তু দৌড়ঝাঁপ ও বেশি জোরে কথাবার্তা এগুলো কিছুই বলবেন না, বললেই শ্বাসকষ্ট। এবার চলো যাওয়া যাক নাকো লেক। গ্রামের মধ্যে দিয়ে সরু অলিগলি পথ ধরে 2 কিলোমিটার মতো যেতে হবে। তবে হলপ করে বলছি, গ্রামের মধ্যে দিয়ে এই ট্রেলটা কিন্তু বেশ উপভোগ করবে তোমরা। অবশেষে পৌঁছালাম নাকো লেক, একটি ছোট্ট ক্রিস্টাল ক্লিয়ার লেক। পৌঁছালাম নাকো মনেস্ট্রি থেকে নাকো লেকে। ওই না এদিকে এদিকে। এই নাকো লেকে পৌঁছাতে গেলে মনেস্ট্রি থেকে মোটামুটি একটা 2 কিলোমিটারের ট্রেক আপনাদেরকে করতে হবে, এবং সেটা যদি করতে পারেন তবে এখানে আসবেন, নয়তো আসার দরকার নেই। গ্রামের ভেতর দিয়ে রাস্তা। তবে ভিউ খুবই সুন্দর টোটাল লেকটার। পিছনে পাহাড়, সামনে এই লেক, দারুণ। এখানে বসে থাকলে মনে হয় দুনিয়া থেকে সব টেনশন দূরে চলে গেছে। তোমরা কি বলো? এমন একটা জায়গাতে এক কাপ চা হলে কেমন হয়? এই যে মুহূর্তটা তোমরা দেখছো, সেদিন নাকোতে একটি বিবাহ হচ্ছিল। সেখানেই দারুণ ভালো এই পাহাড়ি মানুষগুলোর সাথে পৌলমীর কাটানো একটা অসম্ভব সুন্দর মুহূর্ত, যা হয়তো ও সারা জীবন মনে রাখবে। মুনল্যান্ড বলতে এতদিন আমরা শুনেছি লাদাখে মুনল্যান্ড, কিন্তু এই হিমাচল প্রদেশে স্পিতি ভ্যালিতেও কিন্তু একটা মুনল্যান্ড আছে। একটা না, বলা যায় দুটো। তার মধ্যে একটার সামনে এখন আমি দাঁড়িয়ে আছি। দেখবেন কি সুন্দর লাগে, জাস্ট এই দেখুন। এটা এই যে ভূমিভাগের চিত্র, রূপচিত্র এরকমভাবে কেটে 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 হয়েছে। দারুণ লাগবে এই জায়গাটা, দারুণ। নাকো থেকে বেরিয়ে মুনল্যান্ড ভিউ দেখে এবার আমরা এসছি কাজা ডিস্ট্রিক্টের গিউ মনেস্ট্রিতে। এই গিউ মনেস্ট্রিতে পৌঁছানোর একটু আগেই কাজা ডিস্ট্রিক্ট শুরু হয়ে যাবে, যেখানে আপনাদেরকে এন্ট্রি পয়েন্টে 200 টাকা প্রতি গাড়ি হিসেবে ওনারা চার্জ দেন। সেই চার্জটা দিয়ে কাজা ডিস্ট্রিক্টে এন্ট্রি করবেন। ওটা পার করে একটু এগিয়ে এসেই ডান দিকে রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, যেখান থেকে প্রায় 10 থেকে 12 কিলোমিটার মতো আসলে এই গিউ মনেস্ট্রি।
এই গিউ মনাস্ট্রির মেন বিশেষত্ব কি না, এখানে আছে পৃথিবীর সবথেকে বিরলতম মমি, ন্যাচারালি প্রিজার্ভড মমি। সারা পৃথিবীতে টোটাল 24টা মতন আছে, তার মধ্যে আমাদের হিমাচলের কাজা ডিস্ট্রিক্টে এই গিউ মনাস্ট্রিতে একটা আছে। মমি যেখানটায় রয়েছে সেটা হলো এই বিল্ডিংটা, এই ছোট্ট বিল্ডিংটার মধ্যে মমি রয়েছে। এখানে আমরা ফটো ভিডিও তুলতে পারবেন, একসাথে 5-6 জনের বেশি ঢুকতে দিচ্ছে না। এই গিউ মনাস্ট্রিতে আসা কিন্তু একটা আলাদা এক্সপিরিয়েন্স, যেখানে হিস্ট্রি এবং স্পিরিচুয়ালিটি একসাথে মিশে গেছে। যে মনাস্ট্রিটা, এটা তৈরি হয়েছে জাস্ট 2 থেকে 3 বছর আগে। তার আগে অবধি পিছনে খালি এই বিল্ডিংটাই ছিল। এই মমিটার ব্যাপারে যদি হিস্ট্রি বলি, এটা হলো ন্যাচারালি প্রিজার্ভড একটা মমি, অলমোস্ট 530 বছর পুরনো, 530 অ্যাপ্রক্স। ন্যাচারালি প্রিজার্ভ কীভাবে করা হয়, 11th সেঞ্চুরি থেকে 19th সেঞ্চুরি অবধি প্রচুর মঙ্ক এখানে সাধনা করেছেন। এবার এই যে ন্যাচারাল মমিফিকেশান, এটার প্রসেসটা প্রায় 8 থেকে 10 বছরের। ওনারা হার্বাল খাবার থেকে শুরু করে একটা প্রপার মেডিটেশন প্রসেসের মধ্যে দিয়ে যান, তার ফলে এই যে প্রসেসটা প্রায় 10 বছর চলে। 10 বছর অলমোস্ট কমপ্লিট হয়ে গেলে ওনারা যখন বুঝতে পারেন, তখন একটা টিনের বাক্স করা হয়। বাক্সের মধ্যে ওনারা বসেন, বসে মাটি কাটা হয়, সেই গর্ত করে বাক্সটা সেখানে দিয়ে দেওয়া হয় এবং একটা লোহার পাইপ পুঁতে দেওয়া হয়, লোহার পাইপ ঢুকিয়ে দেওয়া হয়। সেখানে উনি যখন হয়তো ধ্যান করছেন, ভেতরে একটা ঘন্টি থাকে মাটির মধ্যেই, ঘন্টিটা বাজান, ওপর থেকে যখন শুনতে পায় বোঝে যে উনি বেঁচে আছেন। এরকম 10-15 দিন 20 দিন পরে যখন শেষ নিঃশ্বাস উনি ত্যাগ করেন, তখন বোঝা যায় যে ওনার ম্যানিফিকেশন কমপ্লিট। এরকম আজ অবধি অনেকে ট্রাই করেছেন, সবাই পারেননি। আমাদের ইন্ডিয়াতে এই একটাই আছে। ইন্ডিয়াতে এরকম একটা ন্যাচারালি প্রিজার্ভ মমি আছে, এটা কিন্তু জানা ছিল না। 70s দশকে এখানে একটা ভূমিকম্প মতো আসে, তো এখানে একটা সমাধিক্ষেত্র টাইপের করা ছিল, সেটা নষ্ট হয়ে যায়। তারপরে যখন বিআরও বা সেনা এখানে বাংকার তৈরি করার জন্য আসে, তারা এটাকে খুঁজে পান এবং তারপরে 4-5 বছরের মধ্যে এখানে ট্যুরিজম আস্তে আস্তে বাড়তে থাকে। এক মিনিট, এই ওঠানামার রাস্তাটা খুবই মুশকিল। লোকজন উঠলে নিচে নামা যায় না, আবার নিচে নামলে ওপরে ওঠা যায় না। এই যে গিউ মনাস্ট্রি কিন্তু একদম চায়না বর্ডারে। এখানে চায়না বর্ডারের সাইডে হওয়ার দরুন অ্যান্ড্রয়েড ফোন যাদের আছে তাদের তো ঠিক আছে, বাট আইফোনওয়ালাদের টাইমটা চায়নার টাইম ধরে নেয়, কেন জানি না। আমার ফোনে এখন টাইম দেখাচ্ছে 8টা 7, অ্যান্ড্রয়েডের আমার ফোনে টাইম দেখাচ্ছে এখন 8টা 7, বাট মইনাকের অ্যান্ড্রয়েডের টাইম হচ্ছে 5টা 37। তো অলমোস্ট 3 ঘন্টা 2.5 ঘন্টার ডিফারেন্স আমাদের সাথে চায়নার টাইমের। বাট এটা একটা ফ্যাক্ট আপনাদের দেখালাম। এই হচ্ছে পিছনে সেই বিউটিফুল গিউ মনাস্ট্রি। সামনে এই যে গ্রামটা দেখা যাচ্ছে, এটাই কিন্তু গিউ গ্রাম। এই মন্দিরে যারা তত্ত্বাবধানে আছে, এই গ্রামের মানুষরা এখানে কাজবাজ করেন। এদিকে বলা যায় অলমোস্ট লাস্ট গ্রাম চায়নার আগে, এই গিউ গ্রাম। এই যে রাস্তাটি এখন পার হচ্ছি, এটি দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই প্রাণঘাতী। বিউটি উইথ ডেঞ্জার। ডান দিক দিয়ে যখন তখন পাথর পড়ে এবং দুর্ঘটনা ঘটে। আমাদের ড্রাইভার সাহেব সেটি নজর রাখতে রাখতেই চালাচ্ছিলেন। সন্ধ্যে 7:30, আমাদের ওখানে হয়তো রাত হয়ে যেত, বাট এখানে এখনো দিনের আলো, এখানে এখনো পূর্ণ দিনের আলো। আর পৌঁছালাম আমরা তাবোতে আমাদের হোমস্টে, পালকিত হোমস্টে। সেখানে ফোন করেছি, আসছে কেউ আমাদের নিতে, কারণ রাস্তাটা একটু ঘুরপে আছে, আমাদের গাড়ি ওই অবধি পৌঁছাবে না। এখানে আসা মাত্রই পালকিত হোমস্টেতে জল পেলাম 1 গ্লাস। আন্টি যিনি আমাদের জল দিলেন, ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে ধরা যায় এটা। আমাদের এই পালকিত হোমস্টেটা কিন্তু বেশ ভালো লেগেছে, বেশ সাজানো গোছানো এবং সুন্দর, এবং রুম থেকে ভিউও ভালোই।
রুম থেকে ভিউ ভালো বলেছিলাম একটা? হ্যাঁ, তো রুম থেকে না হলেও রুপটপ থেকে ভিউ আছে। আর এখানে আমাদের প্রাইস হচ্ছে পার হেড 1200 টাকা করে, উইথ ভেজ মিল, আর নন ভেজ নিলে 1300। এই একটা রুম, এই একটা রুম, আর এই একটা রুম। তো রুমগুলো আপনাদের দেখাই। এই 3টে রুম আমাদের দিয়েছে, চলুন এই রুমটাই দেখাই। হচ্ছে আমাদের রুম, কি দারুণ বেডটা, পুরো হোটেল রুম মনে হচ্ছে। বেড আছে একটা বড়, টি টেবিল, দারুণ একটা পেন্টিং, মিরর, আর এখান থেকে এই হচ্ছে ভিউ। 3টে রুম থেকে ভিউ আছে, এই ভিউটাও সুন্দর। আর ওয়াশরুম, ওয়াশরুমে যদি আসি, এই হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন স্টাইল, গিজার, বেসিন সবই আছে। রুম পছন্দ হয়েছে, দারুণ রুম। এই শোনো, হয়তো আমরা দেখলাম যে হচ্ছে ধরো মানে ঘুম থেকে উঠছি, জানলাগুলো তো বড় বড়, পর্দাটা সরাবো আর সূর্যের আলোটা স্বপ্ন। প্রথমে স্মৃতি আসা হবে কিনা ঠিক নেই, রাস্তা ধসে গেছে, শিমলায় বৃষ্টি এখন। হ্যালো গাইস, भूख लगी है, ऑर्डर किया है पर नहीं आ रहा है। কি অর্ডার করেছো? चिकन टिक्का। আবতে এসে মার্কেট পেয়েই আমরা চলে এসেছি খেতে। এখানে এই যে দোকানটা খুবই ফেমাস শুনলাম, যেটা দোকানটার নাম হচ্ছে সামথিং বালদান লামো। তো মনেস্ট্রির সামনে, ওল্ড মনেস্ট্রি এটা আছে, ওল্ড মনেস্ট্রির গায়েই দোকানটা। এখানে চাইলে আপনারা খেতে পারেন। আমি চিকেন মোমো একটা অর্ডার করছি। এই হচ্ছে মোমোর সাইজ, দেখেন টেস্ট খুবই ভালো, জায়গা হিসেবে এতটা ভালো আশা করিনি। আজকে আমাদের সপ্ত ব্যঞ্জন থালি, ভাত, রুটি, চিকেন, এটা হচ্ছে পনির, মটর পনির, এটা হচ্ছে আলুর চচ্চড়ি, ডাল, স্যালাড, সপ্ত ব্যঞ্জন। অসাধারণ, জাস্ট অসাধারণ। আমি 2-3টে রুটি খাবো ভেবেছিলাম, এখন হচ্ছে 4-5টার উপরে খেতে হবে, এত সুন্দর হয়েছে, দারুণ। কেমন ভাই? তা এই ছিল আমার কল্পা থেকে তাপোয়ের জার্নি। সুইসাইড পয়েন্টের থ্রিল, খাপ সঙ্গমের বিউটি, নাকোয়ের শান্তি এবং কিউয়ের মিস্ট্রি সব মিলে এক আনফরগেটেবল এক্সপিরিয়েন্স। আপনারাও যদি স্পিতি ভ্যালি এক্সপ্লোর করতে চান, তবে প্ল্যানটা কিন্তু এক্ষুনি করা শুরু করে দিন। আমি অনিশ, আবার ফিরবো পরের গল্প নিয়ে তাবো থেকে পিন ভ্যালি। সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্টে বলুন আপনার ফেভারিট স্পট কোনটি।